হ্যালো, ওয়েলকাম। তোমাদেরকে ৪ নম্বর লেকচারে স্বাগতম জানাই। আশা করব তোমরা প্রথম ৩টে লেকচার দেখেছো, তোমাদের ভালো লেগেছে, তোমরা কিছু শিখতে পেরেছো। দেখো, আমরা যেরমভাবে প্রথম ৩টে লেকচার করেছি, এরকমভাবে আমরা পরপর করতে থাকবো। তো যাই হোক, সময় নষ্ট না করে আমরা ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে ভাগীরথী নদী অলকানন্দা নদীর সাথে কোথায় মিলিত হয়েছে। তাহলে অপশান দেখতে পাচ্ছ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কৃষ্ণপ্রয়াগ। তো আমার ইন্টেনশান এখানে এটাই যে আমি তোমাদের যাতে কোয়েশ্চেনগুলো বলতে পারি, এক্সপ্লেন করতে পারি যে এখান থেকে আরও কী কী কোয়েশ্চেন হতে পারে। একটুখানি ওয়েট করো, আমি জাস্ট কালারটা একটু ফিক্স করে নিই। দেখো, তোমরা যদি এইখানে দেখো যে আমাদের কাছে মোটামুটি ৫ থেকে ৬টা প্রয়াগ আছে, যার নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথমটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, তারপরেটা হচ্ছে নন্দপ্রয়াগ, তারপরে কর্ণপ্রয়াগ, তারপরে রুদ্রপ্রয়াগ, তারপরে দেবপ্রয়াগ। এই ৫টা প্রয়াগ আমাদের কাছে আছে। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ৪টে প্রয়াগ, যেটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, তারপর কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ। মনে রাখবে, এই সবকটা প্রয়াগের মধ্যে সবথেকে কমন যে নদীটা থাকে সেটা হচ্ছে অলকানন্দা। অলকনন্দা, যেটা কিনা বান্দারপুঞ্জ গ্লেশিয়ার থেকে উৎপন্ন। বান্দারপুঞ্জ গ্লেশিয়ার থেকে উৎপন্ন। তাহলে প্রথমে যখন অলকানন্দা যাচ্ছিল, এই অলকনন্দা নদীর সাথে এই যে দেখতে পাচ্ছ এইখানে যে বিষ্ণুপ্রয়াগ ধৌলিগঙ্গার সাথে, যে পিঙ্ক কালারের যে নদীটা দেখতে পাচ্ছ, ধৌলিগঙ্গার সাথে মিশ্রিত হয়ে অলকনন্দা যখন ধৌলিগঙ্গার সাথে মিক্স হলো, তার নাম হচ্ছে, যে এই জায়গাটা মিক্স হলো তার হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। আমরা এগুলো ট্রিক দিয়ে মনে রাখবো। দেখো, ফার্স্ট হচ্ছে ডি ভি। অলকনন্দা সব নদীর মধ্যে কমন। এই যে দেখো নীল যে কালারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার অলকনন্দা। এবার এটা সবার মধ্যে কমন। দেখো, সবকটা নদী অলকনন্দা এসে মিশছে, তাহলে অলকনন্দা সবকটার সাথেই মিশবে। শুধু আমাকে মনে রাখতে হবে কোন নদীর সাথে কোথায় মিলছে। আচ্ছা, ভি ফর বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগে কি মিলিত হয়? ধৌলিগঙ্গা। আচ্ছা, তারপরে নন্দপ্রয়াগ, নন্দাকিনী, এটা দেখলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের কর্ণপ্রয়াগ। দেখো, কর্ণপ্রয়াগের ট্রিক হচ্ছে পিকে। আচ্ছা, তোমরা ডিভি শুনেছো? অবশ্যই ডিভি শুনে থাকবে, ডকুমেন্ট ভেরিফিকেশন চাকরি পেলে করতে হয়, ডিভি শুনেছো। এরপর হচ্ছে পিকে বা কেপিও তুমি বলতে পারো, কলকাতা পুলিশ, বা পিকে যে সিনেমা আছে সেটাও বলতে পারো। পি ফর পিন্ডার নদী, আর কে ফর কর্ণপ্রয়াগ। তাহলে অলকানন্দা যখন পিন্ডার নদীর সাথে মিলিত হয়, যেই জায়গায় মিলিত হয় তার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। তারপরে হচ্ছে এমআর তোমরা শুনেছ, এমআর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এম ফর হচ্ছে তোমার মন্দাকিনী নদী। এই মন্দাকিনী তোমার রুদ্রপ্রয়াগে গিয়ে মিলিত হচ্ছে। রুদ্রপ্রয়াগ, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে পিডি, এটা হচ্ছে ভাগীরথী মিলিত হচ্ছে দেবপ্রয়াগে। তাহলে মনে থাকবে যে ডিভি ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগ, পিকে পিন্ডার কর্ণপ্রয়াগ, এমআর মন্দাকিনী রুদ্রপ্রয়াগ, আর বিডি ভাগীরথী দেবপ্রয়াগ। এই যে দেখো, এই পয়েন্টে মিলিত হওয়ার পরে এই যে ভাগীরথীর সাথে অলকনন্দা যে মিলছে, এই যেই পয়েন্টে মিলিত হলো, এর পরের থেকে ভাগীরথী গঙ্গা নদী নামে পরিচিত। আচ্ছা, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই যে যমুনোত্রী গ্লেশিয়ার থেকে চলে আসছে, এই নদীটা গঙ্গা আর তোমার যমুনা
তোমার মিলিত হয় প্রয়াগরাজে, যেখানে কয়েকদিন আগে মহাকুম্ভ হলো। প্রয়াগরাজে মিলিত হয়। আশা করি বোঝা গেছে। তাহলে এখানে দেখো ভাগীরথী, অলকনন্দা, বিডি কোথায়? দেবপ্রয়াগ। অপশান এ তোমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে। দেখো বলছে প্রথম কৃত্রিমভাবে উৎপাদিত মৌলটির পারমাণবিক সংখ্যা কত? আচ্ছা, পারমাণবিক সংখ্যা তো দেখবো আমরা। অপশান দেখতে পাচ্ছ 41, 42, 43, 44। তো আগে অ্যান্সার হচ্ছে তোমার অপশান সি, সেটা হচ্ছে 43। তাহলে 43-এ কোন মৌল আছে? তার নাম হচ্ছে টেকনিশিয়াম। ঠিক আছে। আচ্ছা, পারমাণবিক সংখ্যাটা কি জিনিস? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো একটি পরমাণুর, যেমন ধরো আমি এক্সাম্পল নিচ্ছি সিএল নিচে 17 লিখলাম, উপরে 35 লিখলাম। এই জিনিসটার মানে কি? এই যে 17 যেটা লিখলাম, এই যে 17টা, এটা মানে হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। মানে একটি মৌলের মধ্যে যত সংখ্যক, বা একটি মৌল বা একটি পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন ছকে তাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে এই যে 35 যেটা, এটা কি জিনিস? এটাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কি কি দিয়ে তৈরি হয়? ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এই কটা দিয়ে যুক্ত হয়। তাহলে এই যে দেখো মৌলগুলোকে সাজানোর জন্য তিনটে, এগুলোর কোনো একটা সিস্টেম আছে যে এই মৌলগুলোকে সাজাতে হবে পরপর, যেখানে খুঁজে পেতে সুবিধা হবে। তার জন্য আমরা জানি যে পর্যায় সারণী আমাদের লাগবে। তাহলে প্রথম পর্যায় সারণী তৈরি হওয়ার আগে কিছু কিছু প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যেমন ত্রয়ী সূত্র দিয়েছিল। কে দিয়েছিল? বিজ্ঞানী ডোবার নায়ার। কবে দিয়েছিল? 1829 সালে। ঠিক আছে। আচ্ছা, ত্রয়ী সূত্র কি বলেছিল? দেখো আমি এক্সাম্পল দিচ্ছি। বলছে তিনটে এলিমেন্ট আছে, এই একটা আর এই একটা। বলছে এদের যে প্রথম এবং তৃতীয় যে ভর হবে, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে দ্বিতীয়টার ভরের সমান হবে। এটা হচ্ছে ত্রয়ী সূত্র। আচ্ছা, তারপরে হচ্ছে অষ্টকের সূত্র। কে দিয়েছিল? বিজ্ঞানী নিউল্যান্ড। কত সালে দেয়? 1865 সালে। আচ্ছা, তারপরে হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। এই পিরিয়ডিক টেবিল কে দেয়? আমরা জানি বিজ্ঞানী মেন্ডেলিভ দেয় এই পিরিয়ডিক টেবিল। কে দেয়? মেন্ডেলিভ। কত সালে দেয়? 1869 সালে। আচ্ছা, এই মেন্ডেলিভের পর্যায় সারণী ছিল পরমাণুর ভরের ওপর নির্ভরশীল। মেন্ডেলিভের পর্যায় সারণী ছিল পরমাণুর ভরের ওপর নির্ভরশীল। ঠিক আছে। এরপরে এখানে এই যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিছু ত্রুটি ছিল, যেমন হাইড্রোজেনের স্থান দিতে পারেনি ঠিক করে, তাদের মধ্যে অন্যতম একটা ত্রুটি। কেন দেখবো সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, একবারে সব দেখবো না। আচ্ছা, এরপরে এই ত্রুটিটাকে সংশোধন করেছিল নতুন পর্যায় সারণী দিয়ে, তাকে বলা হয় মডার্ন পিরিয়ডিক টেবিল। কে দিয়েছিল? বিজ্ঞানী হেনরি মোজলে দিয়েছিল। কত সালে? 1913 সালে। ঠিক আছে। তাহলে এখান থেকে এই কটা আমাদের ফসতে মাথায় রাখতে হবে। দেখো এবার পর্যায় সারণী দেখতে কিরকম হয় একটু দেখি।
এই যে পর্যায় সারণীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের আধুনিক পর্যায় সারণী। ঠিক আছে, এই যে দেখো কালার দেখতে পাচ্ছ, কালার কোড দিয়ে দেওয়া আছে। এই যে গ্রুপটা, এটাকে বলা হয় ক্ষারীয় ধাতু, ক্ষারীয় ধাতু বলছি, ক্ষারীয় মৌল। তার পরেরটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তারপরে এখান থেকে এই যে 3 থেকে 12, এগুলোকে বলা হয় ট্রানজিশন মেটাল। এগুলোকে বলা হয় ট্রানজিশন মেটাল। এটা তোমার ডি ব্লকে থাকে। তাহলে ডি ব্লক হচ্ছে, মনে রাখবে, ডি ব্লক হচ্ছে 3 থেকে 12 ব্লক। আচ্ছা, এরখানে এই যে ইম্পর্টেন্ট আছে 11 নম্বর ব্লক, এটাকে বলা হয় বর ধাতুর ব্লক। দেখো কপার, গোল্ড, সিলভার, গোল্ড, এগুলো সব কি বিয়েতে সোনা ফানা তৈরি করতে লাগে। আচ্ছা, এরপরে এই যে লাস্টের যেটা আছে, এটাকে বলা হয় নোবেল। দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে নোবেল শ্রেণী। তার আগে আছে হ্যালোজেন, তার আগে আছে চ্যালকোজেন, তার আগে আছে নিকটোজেন, এগুলো বিভিন্ন আছে, সেগুলো আমরা অতটা এখন দেখব না। আমরা আজকে যতটা দেখব সেটুকু তার মধ্যে আংশিক হয়ে গেছে, আর কিছুটা দেখব ইম্পর্টেন্ট। দেখো রিসেন্টলি সিডিএসে কোয়েশ্চেন এসেছিল যে কতগুলো ন্যাচারাল এলিমেন্ট পাওয়া যায়, কতগুলো ন্যাচারাল এলিমেন্ট পাওয়া যায়। তো অ্যান্সার হবে তোমার 94 নাম্বার অফ এলিমেন্টস তোমাদের ন্যাচারাল এলিমেন্ট পাওয়া যায়। কিন্তু যদি এখানে তুমি পিরিয়ডিক টেবিলে কাউন্ট করো, তো এইখানে নাম্বার অফ এলিমেন্ট হবে 118টা। তাহলে টোটাল এলিমেন্ট হচ্ছে 118টা, ন্যাচারাল এলিমেন্ট 94খানা। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কিছু জিনিস ইম্পর্টেন্ট যেমন মনে রাখতে হবে, এই যে দেখো সিবর্জিয়াম, পরীক্ষা এসছে, এসএসসিতে এসছে এই কোশ্চেনটা। সিবর্জিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? মনে রাখবে 106 সিবর্জিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক। আচ্ছা, আরেকটা আছে মেন্ডেলিভিয়াম। কি আছে? এই যে দেখো, এই যে মেন্ডেলিভিয়াম এর পারমাণবিক ক্রমাঙ্ক 101। তাহলে এইখান থেকে আমরা এই কটা মনে রাখবো যে ত্রয়ীর সূত্র কে দেয়? ডোবারনায়ার 1829, অষ্টকের সূত্র নিউল্যান্ড 1865, পিরিয়ডিক টেবিল মেন্ডেলিভ 1869, ভরের ওপর নির্ভর করে। আচ্ছা, তাহলে এই যে মোজলের যে পারমাণবিক যে পিরিয়ডিক টেবিলটা, এটা কিসের উপর নির্ভর করেছিল? এটা পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু প্রোটন সংখ্যার ওপর নির্ভরশীল। এটা ছিল প্রোটন সংখ্যার ওপরে নির্ভরশীল বা পারমাণবিক সংখ্যার ওপরে নির্ভরশীল, যার জন্য এখানে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনকে একটা নির্দিষ্ট স্থান দেওয়া গিয়েছে। একদম উপরে দেখবে যে পিরিয়ডিক টেবিলে 1 নম্বরে আছে হাইড্রোজেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? কোশ্চেন অ্যান্সার দেখতে পাচ্ছ, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। তো অ্যান্সার হবে অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল আর্টিকেল হচ্ছে 76। আচ্ছা, আমরা দেখবো কি আজকেই বলে দিচ্ছি যে 75-এর পরের থেকে পার্ট 5-এর, বিশেষ করে পার্ট 5-এর পার্ট 5-এ 75-এর পরের থেকে যত আর্টিকেল, তার সাথে 89 আপ টু 110 অবধি যত আর্টিকেল থাকবে, তাদের সাথে যদি 89 করে দিই, তাহলে যেটা পাবো, 75 বলছি, এখানে তো ছিল 76, এখানে অ্যাডভোকেট জেনারেল ছিল 76, এর সাথে যদি 89 করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 165। এবার দেখো আর্টিকেল 76 কি ছিল? আর্টিকেল 76 ছিল অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এর সাথে যদি 89 অ্যাড করে দিই, তাহলে যেটা পেলাম আর্টিকেল 165, সেটা হচ্ছে রাজ্যের জন্য অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। তার মানে আমরা দেখতে পেলাম পার্ট 5-এ 75 থেকে শুরু করে আপ টু 75 থেকে শুরু করে আপ টু 110 অবধি যত রকম আর্টিকেল আছে পার্ট 5-এর, তার সাথে যদি আমি 89 অ্যাড করি, তাহলে সেম জিনিস পেয়ে যাব রাজ্যের জন্য, মানে পার্ট 6-এরটাই পেয়ে যাব। পার্ট 6 আমরা জানি পার্ট 5-এ আছে কেন্দ্র সরকার সম্পর্কিত, এবং পার্ট 6-এ আছে রাজ্য সরকার সম্পর্কিত। ঠিক আছে। আচ্ছা, তাহলে 110-এর পর কি করব? 110-এর পরে আমি জাস্ট 90 যোগ করে দেবো। 110-এর পর থেকে 90 যোগ করে দেবো, তাহলে সেম জিনিস আমি রাজ্য সরকারের জন্য পেয়ে যাব। যেমন ধরো এক্সাম্পল দিচ্ছি আমি একটা,
এক্সাম্পল, প্রেসিডেন্টের অর্ডিন্যান্স 123 নম্বর আর্টিকেল, তার সাথে যদি তুমি 110 যোগ করে দাও তাহলে হবে 213। এই 213 হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা। তাহলে 123 ছিল প্রেসিডেন্টের, 110 বলছি, সরি 90 অ্যাড করে দাও, তাহলে কত পেলাম? 213। ঠিক আছে। আচ্ছা, রাষ্ট্রপতি আমরা আগের দিন দেখেছিলাম, রাষ্ট্রপতি আর্টিকেল 52 থেকে আর্টিকেল 61 অবধি রাষ্ট্রপতির অবস্থান। আর্টিকেল 52-তে বলা আছে রাষ্ট্রপতি থাকবে ভারতের একজন, আর্টিকেল 53-তে বলা আছে রাষ্ট্রপতির ক্ষমতা, আর্টিকেল 54-তে বলা আছে রাষ্ট্রপতির এক্সিকিউটিভ আর্টিকেল 54-তে বলা আছে রাষ্ট্রপতির ভুলে গেলাম, রাষ্ট্রপতির কার্যকাল, 55-তে, 56-তে হচ্ছে রাষ্ট্রপতির রি-ইলেকশন। আমারই মাথার দিয়ে চলে গেছে। আচ্ছা ছাড়ো, ছেড়ে দাও। রাষ্ট্রপতি আর্টিকেল 52 থেকে 61, তার মধ্যে মনে রাখবে আর্টিকেল 61 হচ্ছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট এটা কোথার থেকে নেওয়া হয়েছে? এটা ইউএসএর থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি হচ্ছে 63 থেকে তোমার 73 পর্যন্ত। ঠিক আছে। উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। আমরা এখান থেকে একটা ইম্পর্টেন্ট কিছু আর্টিকেল দেখব, যেমন আর্টিকেল 64 ইম্পর্টেন্ট, এখান থেকে আর্টিকেল 65 ইম্পর্টেন্ট। আচ্ছা, আর্টিকেল 65 কি বলছে? আর্টিকেল 65 বলছে যে রাষ্ট্রপতি যদি কোনো কারণে অ্যাবসেন্ট থাকে তাহলে তার হয়ে, রাষ্ট্রপতির হয়ে ভূমিকা পালন করবে উপরাষ্ট্রপতি। ঠিক আছে। মানে রাষ্ট্রপতি যদি বাই এনি চান্স উপস্থিত না থাকে, ধরো তার মেয়ের বিয়েতে ঘুরতে গেছে, ঠিক আছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রপতির ভূমিকা পালন করবে ভাইস প্রেসিডেন্ট। এটা আর্টিকেল 65-তে বলা আছে। তাহলে ভারতের সর্বোচ্চ আইনের কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, তার সাথে 89 অ্যাড করে দিলে পেয়ে যাব অ্যাডভোকেট জেনারেল। আচ্ছা দেখো, প্রেসিডেন্টের আমার এটা মনে পড়ছে না, এক্স্যাক্ট মনে পড়ছে না, একটু দেখতে হবে। আচ্ছা দেখো, আর যেটা মাথায় আসছে আমি বলে দিচ্ছি। আর্টিকেল 72 রাষ্ট্রপতির ক্ষমাদানের ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমাদানের ক্ষমতা। আর্টিকেল 108, আর্টিকেল 108 হচ্ছে জয়েন্ট সিটিং, জয়েন্ট সিটিং। আর্টিকেল 111, আর্টিকেল 111 হচ্ছে ভিটো প্রদানের ক্ষমতা, রাষ্ট্রপতির ভিটো প্রদানের ক্ষমতা। আর আর্টিকেল 123 রাষ্ট্রপতির অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। আচ্ছা, আর্টিকেল 143, আর্টিকেল 143 মনে রাখবে অ্যাডভাইজারি জুরিসডিকশন, অ্যাডভাইজারি জুরিসডিকশন। অ্যাডভাইজারি জুরিসডিকশন কি বলছে? যে রাষ্ট্রপতি কোনো প্রি কনস্টিটিউশন ম্যাটারে সুপ্রিম কোর্টের কাছে কোনো জাজমেন্ট চাইতে পারে, বা সুপ্রিম কোর্টের কাছে কিছু জানতে চাইতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটা রাষ্ট্রপতির কাছে বাইন্ডিং থাকবে না। ঠিক আছে, চলো পরে নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোন বছরের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়েছিল? অপশান 1899, 1895, 1904, 1907। তো আমরা জানি 1907 হবে। 1907-এর কোন অধিবেশন? 1907-এর সুরাট অধিবেশন। ঠিক আছে, সুরাট অধিবেশন। আচ্ছা, কে করেছিল সুরাট অধিবেশনে? রাসবিহারী ঘোষ। ঠিক আছে, সুরাট অধিবেশনে এটা হয়েছিল। কি হয়েছিল? কংগ্রেসের মধ্যে দুটি ভাগে ভাগ হয়, কংগ্রেসের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় কংগ্রেস। দুটো ভাগ ছিল, একটা হচ্ছে চরমপন্থী বা চরম দল, আর একটা বলা নরম দল আর একটা গরম দল। চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী। ঠিক আছে, এই চরমপন্থী আর নরমপন্থীর মধ্যে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। আচ্ছা, 1904 সালে ইম্পর্টেন্ট কি হয়েছিল? 1904 সালে হয়েছিল ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট গঠন হয় কার সময়? কার্জনের সময়, কার্জনের সময়। আর এর পরের বছরই ছিল
সাল, এই 1905 সালে বেঙ্গল পার্টিশন বা বঙ্গভঙ্গ হয়, বেঙ্গল পার্টিশন হয়। আচ্ছা, আমরা শুধু এইটুকু তো থামতে পারি না, আমরা এখন কংগ্রেস সম্পর্কে কিছুটা জিনিস দেখব। যে ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেসের গঠন হচ্ছে 1885 সালে। 1885 সালে কে গঠন করে? অ্যালন অ্যাক্টুভিয়ান হিউম। কে গঠন করে? অ্যালন অ্যাক্টুভিয়ান হিউম, যে কিনা একজন পক্ষীবিদ ছিল, পক্ষীবিদ ছিল। ঠিক আছে। আচ্ছা, প্রথম অধিবেশন কোথায় হয়, দ্বিতীয় অধিবেশন কোথায় হয়, এগুলো আমাদের ইম্পর্টেন্ট, সেগুলো আমরা দেখব। দেখো, দেখো 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন হয় কোথায়? বম্বেতে। প্রেসিডেন্ট কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। প্রেসিডেন্ট কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। এই সেশনে কতজন অংশগ্রহণ করেছিল? কোশ্চেন আসে, আনসার হবে 72 জন। দ্বিতীয় সেশন কোথায় হয়েছিল? কলকাতাতে 1886-এ। আচ্ছা, কে অধিবেশনের প্রেসিডেন্ট ছিল? দাদাভাই নৌরোজি। দেখো মনে রাখবে, দাদাভাই নৌরোজি, যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত, ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। আচ্ছা, দ্বিতীয় অধিবেশনে কতজন অংশগ্রহণ করে? তোমার দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণ করে 483 জন, এটা এখানে লেখা নেই। আচ্ছা, 3 নম্বর, 1887-তে মাদ্রাস, এটা কেন ইম্পর্টেন্ট? এটা প্রথম ছিল কংগ্রেসের কোনো মুসলিম প্রেসিডেন্ট। কে ছিল? বদরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে। চতুর্থ, এলাহাবাদে কে ছিল প্রথম ইংরেজ প্রেসিডেন্ট? জর্জ হিউল। তারপরে 1896, দেখো আজকে ইম্পর্টেন্টগুলো এনেছি 1925 সাল অবধি। 1925 সালে কে ছিল কলকাতাতে? রহমতুল্লাহ সায়ানি ছিল প্রেসিডেন্ট। এই সময় কি ইম্পর্টেন্ট হয়েছিল? যে বন্দে মাতরম, এই সঙ্গীতটি প্রথম এখানে গাওয়া হয়, যেটা কিনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ থেকে নেওয়া। ঠিক আছে। আচ্ছা, 1905 সালে আমরা জানি 1905-এ বঙ্গভঙ্গ হয়। 1905-এ কি হয়? বঙ্গভঙ্গ হয়। গোপাল কৃষ্ণ গোখলে ছিল এর প্রেসিডেন্ট। গোপাল কৃষ্ণ গোখলে ছিল এর প্রেসিডেন্ট, যার তৈরি করা সোসাইটির নাম ছিল সার্ভেন্টস অফ ইন্ডিয়া, যে কিনা গান্ধীজির পলিটিক্যাল গুরু ছিল, পলিটিক্যাল গুরু ছিল। আচ্ছা, 1907 সালে হচ্ছে সুরাট অধিবেশন। রাসবিহারী ঘোষ, কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়। 1909, এটা ইম্পর্টেন্ট না। 1916 লখনৌ অধিবেশন। দেখো, আমরা দেখলাম যে 1907-এ কংগ্রেসের মধ্যে দুটো ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে। তার পরবর্তীতে আবার 1916 সালে অম্বিকাচরণ মজুমদার ছিল তখন 1916-তে কংগ্রেসের প্রেসিডেন্ট। এর ফলে কংগ্রেসের মধ্যে আবার মিলন ঘটে, মানে আবার পুনরায় রিইউনাইট হয় কংগ্রেস, রিইউনাইট হয় কংগ্রেসের মধ্যে। ঠিক আছে। কার সময়? অম্বিকাচরণ মজুমদারের সময়। আর এছাড়াও 1916-তে লখনৌ চুক্তি হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। দেখো এখানে লেখা আছে যে লখনৌ চুক্তি হয় উইথ মুসলিম লীগের সাথে কংগ্রেসের লখনৌ চুক্তি হয়। আচ্ছা, 1917 ইম্পর্টেন্ট। 1917 ইম্পর্টেন্ট কেন? অ্যানি বেসান্ত প্রথম মহিলা যে কিনা কংগ্রেসের সভাপতি ছিল। 1925 হচ্ছে কলকাতা। দেখো দুটোই ইম্পর্টেন্ট জিনিস কলকাতাতে হয়েছে। আচ্ছা, 1925-এ সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা যে কিনা কংগ্রেসের প্রেসিডেন্ট হয়। অ্যানি বেসান্ত হচ্ছে মহিলা কিন্তু ভারতীয় নয়, কিন্তু সরোজিনী নাইডু ভারতীয়, 1925 সালে। আচ্ছা, তারপরে দেখো
একটা মাঝখানে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে 1924 সালে। 1924 সালে প্রথমবার এবং শেষবারের মতো গান্ধীজি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। গান্ধীজি প্রেসাইড, আচ্ছা কোথায় করেছিল? বেলগাঁও অধিবেশনে, বেলগাঁও অধিবেশনে। ঠিক আছে, তাহলে কংগ্রেস থেকে আমরা এইটুকু দেখলাম যে কংগ্রেসের প্রতিষ্ঠা হচ্ছে 1885-তে জর্জ হিউলে, প্রথম প্রেসিডেন্ট ডব্লিউ.সি. ব্যানার্জি বোম্বাইয়ে হয়, দ্বিতীয় দাদাভাই নৌরোজি কলকাতায় হয়, তৃতীয় সৈয়দ বদরুদ্দিন তৈয়বজি মাদ্রাসে, চতুর্থ এলাহাবাদে জর্জ হিউল, আচ্ছা পঞ্চম কলকাতাতে বন্দে মাতরম রহিমতুল্লাহ সায়নি, 1905-এ গোপালকৃষ্ণ গোখলে, 1907-এ রাসবিহারী ঘোষ, 1916-তে অম্বিকাচরণ মজুমদার, 1917-তে অ্যানি বেসান্ত, 1925-এ সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা, আর 1924-এ গান্ধীজি প্রথম এবং শেষবারের জন্য কংগ্রেসের অধিবেশন করেছিল, মানে প্রেসিডেন্ট ছিল। চলো নেক্সট কোশ্চেনে। পৃথিবীর কেন্দ্র সাধারণত কি দ্বারা গঠিত? পৃথিবীর কেন্দ্র প্রধানত কি দ্বারা গঠিত? দেখো, আমরা জানি পৃথিবীর ভূত্বকের নিচে এখানে যে কয় ভাগে ভাগ করা যায় আমরা সেটা দেখব আগে। দেখো, এটা যদি আমাদের পৃথিবী হয়, পৃথিবীর একটা পার্ট আমরা কেটে নিলাম, পৃথিবীর একটা পার্ট কেটে নিলাম, কেটে এরকম তিনটে ভাগ করলাম, এটাকে বলা হয় ক্রাস্ট, এটাকে বলা হয় ম্যান্টেল, এটাকে বলা হয় কোর। এই ক্রাস্ট, এখানে এইগুলো জিজ্ঞেস করেছে পৃথিবীর এগুলো কি দিয়ে তৈরি হয়। দেখো, আমি এগুলো বলার আগে আরও বলছি, এই টোটাল লেন্থটা হচ্ছে 6400 কিলোমিটার, যেখানে কোর থাকবে তোমার 2900, বাকিটা এইটুকু থাকে তোমার 200 কিলোমিটার, এইটুকু থাকে হচ্ছে তোমার 2900 কিলোমিটার, বাকিটা তোমার এই জায়গাটা ম্যান্টেল। আচ্ছা, আয়তনের দিক থেকে ক্রাস্টের আয়তন হচ্ছে 1%, ম্যান্টেলের আয়তন হচ্ছে 84%, আর কোরের আয়তন হচ্ছে তোমার 15%। ঠিক আছে, এই যে দেখো, এই যে ক্রাস্ট এরম লেয়ারগুলো থাকে, এইখানে একটা কি কালার দিয়ে দেখায়, ভালো কালার দিয়ে, এই যে দেখো আমি যেটা হলুদ কালার করছি, হাইলাইট করছি, এই জায়গায় যে হলুদ জায়গাটা করলাম, এইখানে থাকে লাভা, এখানে কি থাকে? লাভা, যাকে বলা হয় অ্যাসথেনোস্ফিয়ার। এই লাভার ওপরে আমাদের প্লেটগুলো, আমরা জানি, দেখো পৃথিবী যখন এরকম ছিল, পৃথিবী একদম মানে 500 মিলিয়ন বছর আগে বা 500 মিলিয়ন বছর আগে পৃথিবীর সমগ্র ভূখণ্ড একসাথে ছিল, সমগ্র পৃথিবীর ভূখণ্ড ছিল একসাথে, আর জল ছিল একসাথে। সমগ্র ভূখণ্ড একসাথে ছিল, তাকে বলা হতো প্যানজিয়া বলা হতো, আর সমগ্র জলভাগ একসাথে ছিল, তাকে বলা হতো প্যান্থালাসা। ঠিক আছে, এইবার এইগুলো তাহলে আস্তে আস্তে আলাদা হলো কি করে? এই আলাদা হওয়ার পিছনে অনেকগুলো থিওরি কাজ করে, তার মধ্যে আজকে আমাদের দুটো থিওরি জানতে হবে। একটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, আর একটা হচ্ছে সিস ফ্লোর স্প্রেডিং থিওরি। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি তোমার দিয়েছিল অ্যালফ্রেড ওয়েগনার, আর সি ফ্লোর স্প্রেডিং দিয়েছিল হ্যারি হোমার হেস, বা শর্টে মনে রাখবে হ্যারি হেস। ঠিক আছে, আচ্ছা চাইলে এসএসসির প্রিভিয়াস ইয়ার তুলে দেখো, এই দুটোর দিয়ে 2-3বার কোশ্চেন এসছে যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কে দিয়েছিল? অ্যালফ্রেড ওয়েগনার, আর সি ফ্লোর স্প্রেডিং দিয়েছিল হ্যারি হোমার হেস। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম যে একসাথে যখন ছিল সমগ্র ভূখণ্ড, তাকে কি বলা হতো? প্যানজিয়া। যখন জল একসাথে ছিল তাকে বলা হতো প্যান্থালাসা।
ক্রাস্ট ম্যান্টেল কোর, ক্রাস্টের আয়তন 1% বাই ভলিউম, ক্রাস্টের আয়তন 1%, ম্যান্টেলের আয়তন 84% আর কোরের আয়তন 15%। এবার এখানেই শেষ নয়, আমি একটু তো হবেই মনে হচ্ছে, দেখো বুঝতে হবে না, পরের পেজে দেখা। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ অ্যাসথেনোস্ফিয়ার, এই যে দেখতে পাচ্ছ অ্যাসথেনোস্ফিয়ার, এই যে অ্যাসথেনোস্ফিয়ার, এর উপরে এই যে প্লেট আছে। প্লেট আবার দু রকমের হয়, একটা ওশেনিক প্লেট, একটা কন্টিনেন্টাল প্লেট, ঠিক আছে। আচ্ছা এই যে দেখো, এই যে ম্যান্টেল, ক্রাস্ট, ম্যান্টেল, কোর, ক্রাস্ট, ম্যান্টেল, কোর, এই যে দেখো ক্রাস্ট, ক্রাস্ট কি দিয়ে গঠিত হয়? ক্রাস্ট গঠিত হয় সিলিকা, সিলিকার অ্যালুমিনিয়াম, তাকে শিয়াল বলা হয়। আচ্ছা ম্যান্টেল, ম্যান্টেল কি দ্বারা গঠিত হয়? ম্যান্টেল গঠিত হয় সিলিকা আর ম্যাগনেসিয়াম, ম্যান্টেল ম্যাগনেসিয়াম, ম্যান্টেল ম্যাগনেসিয়াম মনে রাখবে। আর কোর, কোর গঠিত হয় নিফে, নিফে মানে হচ্ছে নিকেল, নিক হয়ে গেছে, নিকেল আর হচ্ছে ফেরাস বা লোহা দিয়ে গঠিত হয়, ঠিক আছে। এই তিনটে দ্বারা গঠিত হয়। এই যে দেখতে পাচ্ছ, দেখো এখানে অসংখ্য, এই যে দেখো এখানে দুটো ভাগে ভাগ করা, আউটার কোর, ইনার কোর, আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, এখানে ভাগ করা আছে। এবার এটা আমি তোমাদের একটু সহজে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, এই ছবিটাতে বেশি দেখতে অসুবিধা হয়। দেখো এই যে এটা হচ্ছে ক্রাস্ট, এটা ম্যান্টেল, এটা কোর। এবার এই ক্রাস্টের মধ্যে দুটো ভাগে ভাগ থাকে, এখানে এরকম একটা ভাগ থাকে, এটাকে আপার ক্রাস্ট, লোয়ার ক্রাস্ট। এখানে ম্যান্টেলের মধ্যে দুটো ভাগে ভাগ থাকে, আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল। আর এখানে কোরের মধ্যে দুটো ভাগে ভাগ থাকে, দেখো আউটার কোর, ইনার কোর, দেখতে পাচ্ছ? এটাই আমি তোমাদের বোঝাচ্ছি। এবার এইখানে এই যে যেই দাগগুলো দিচ্ছি, এখানে প্রতি জায়গায় কিছুটা অংশে বিচ্যুতি দেখা যায়। এই বিচ্যুতি আমাদের জানতে হবে কোন বিচ্যুতিকে কি বলে। তাহলে ফার্স্টের বিচ্যুতি হচ্ছে কোনরাড, কোনরাড ডিসপ্লেসমেন্ট বা কোনরাড বিচ্যুতি। তারপরটা হচ্ছে মোহোস ডিসপ্লে, তারপরটা হচ্ছে রেপেট্টি, তারপরটা হচ্ছে গুটেনবার্গ, লাস্টে হচ্ছে লেম্যানস ডিসকন্টিনিউটি, লেম্যানস কন্টিনিউটি। তাহলে কটা ডিসকন্টিনিউটি আছে বা বিচ্যুতি আছে? 5টা বিচ্যুতি, কোনরাড, মোহো, রেপেট্টি, গুটেনবার্গ আর লেম্যানস। এটা মনে রাখার ট্রিক হচ্ছে কই, দেখো কই মুঝে রেড গুলাব লাদো, কই সে হচ্ছে কোনরাড, মুঝে সে মোহো, রেড মানে হচ্ছে রেপেট্টি, গুলাব থেকে গুটেনবার্গ আর লাডো থেকে লেম্যানস, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে তোমার? এই যে কোশ্চেনটার অ্যান্সার হবে সেটা হচ্ছে লোহা, দেখো এই কোশ্চেনটার অ্যান্সার হবে তোমার নিকেল এবং আয়রন। কি হবে? নিকেল এবং আয়রন। চলো নেক্সট কোশ্চেনে। বলছে নিচের কোনটি দারিদ্রতা দূরীকরণের প্রোগ্রাম নয়? নিচের কোনটি দারিদ্রতা দূরীকরণের প্রোগ্রাম নয়? তো দেখো সম্পূর্ণ কর্মসংস্থান, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি প্রোগ্রাম, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, নামামি গঙ্গা। এই যে গঙ্গা, গঙ্গাটা এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে আমাদের অপশান 3 নামামি গঙ্গা। এই নামামি গঙ্গা তোমার 2014 সালে শুরু হয়েছিল। আচ্ছা
তারপরে দেখো গ্রামীণ আবাসন বা ইন্দিরা আবাস যোজনা, পরীক্ষায় আসে এটা বহুত। এটা চালু হয়েছিল 1985 সালে, কিন্তু বর্তমানে এটার নাম হচ্ছে পিএম আবাস যোজনা। বর্তমানে এটার নাম হচ্ছে পিএম আবাস যোজনা। এই নামকরণটা হয়েছিল 2015 সালে। আচ্ছা, সম্পূর্ণ গ্রামীণ যোজনা, সম্পূর্ণ গ্রামীণ যোজনা হচ্ছে তোমার কত সালে চালু হয়েছিল? এটা চালু হয়েছিল 1995 সালে, 1995 সালে। আর সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা এইটা চালু হয়েছিল তোমার 2001 সালে। দেখো এখান থেকে আরও কিছু আমাদের মনে রাখতে হবে, যেমন নারেগা, নারেগা নারেগা চালু হয়েছিল তোমার 2006 সালে, 100 দিনের কাজ, যেটা যেটা পরবর্তীতে অফ করা হয়নি, যেটা পরবর্তীতে 2 অক্টোবর 2009 সালে যার নাম হয়ে যায় মনরেগা। মনরেগা 100 দিনের কাজ যেটা, ঠিক আছে। চলো আমরা দেখব 2014 সালে এই যে মোদি গভর্নমেন্ট আসার পরে কিছু ইম্পর্টেন্ট স্কিম আছে যেগুলো কিনা বারবার আমাদের পরীক্ষায় চলে এসছে। এই স্কিমগুলোর মধ্যে আজকে আমরা 10টা দেখব, তারপরের দিন আরও 10টা, এরকম করে আমরা কন্টিনিউ করব। দেখো ফার্স্টে দেখতে পাচ্ছি জনধন যোজনা, 2014 সালে শুরু হয়, 28শে আগস্ট 2014 সাল। আচ্ছা, তারপরে স্কিল ইন্ডিয়া মিশন 2014 সাল, মেক ইন ইন্ডিয়া 2014 সাল, স্বচ্ছ ভারত মিশন 2014 সাল, বেটি বাঁচাও বেটি পড়াও 2015 সালে, মুদ্রা যোজনা 2015 সালে, উজালা যোজনা। আচ্ছা, এটার সাথে এটা কনফিউজ করবে কিন্তু, উজালা আর উজ্জ্বলা দুটো আলাদা। উজালা হচ্ছে তোমার ওই বাল্ব দিত আগে, ইলেকট্রিক অফিস থেকে বাল্ব টাল্ব দিত, কম পয়সায় বাল্ব দিয়ে দিত, টিউবলাইট দিত, এইসব যে জিনিসগুলো, এগুলো হচ্ছে উজালা যোজনার আন্ডারে। এটা 2015 সালে চালু হয়। আচ্ছা, প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনা, কত, প্রধানমন্ত্রীটা আগে হবে, 2015 সালে। অটল পেনশন যোজনা 2015 সালে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা গ্যাসের জন্য, ঠিক আছে, এটা গ্যাস, ওই 200 টাকা সাবসিডি দেয় এখন, এটা 2016 সালে। ঠিক আছে, তাহলে আমরা কী কী দেখলাম? জনধন যোজনা 2014, স্কিল মিশন 2014, মেক ইন ইন্ডিয়া 2014, মিশন স্বচ্ছ ভারত 2014, বেটি বাঁচাও বেটি পড়াও 2015, মুদ্রা যোজনা 2015, উজালা যোজনা 2015, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা 2015, অটল পেনশন যোজনা 2015, আর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016। তার মানে আমরা 15 সাল আর 14 সালের ইম্পর্টেন্টগুলো দেখলাম। নেক্সট দিন 16, 17 এগুলো দেখবো আমরা, ঠিক আছে। চলো, নিচের কোন রাজ্যে ছৌ নৃত্য সাধারণত অনুষ্ঠিত হয় না? দেখো অপশান হচ্ছে উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড আর তামিলনাড়ু। তাহলে ছৌ নৃত্য সম্পর্কে আমরা কি জানি? ছৌ নৃত্যের মধ্যে 3 রকমের ছৌ দেখা যায়। 3 রকমের ছৌ দেখা যায়, কি কি? একটা হচ্ছে পুরুলিয়া ছৌ, পুরুলিয়া ছৌ। আচ্ছা, তারপরে একটা হচ্ছে সারাইকেলা ছৌ, পুরুলিয়া ছৌ, সারাইকেল্লা ছৌ, আর একটা ময়ূরভঞ্জন ছৌ। ময়ূরভঞ্জন ছৌ। আচ্ছা, পুরুলিয়া ছৌ তোমরা জানো কোথায় হবে? ওয়েস্ট বেঙ্গল। সারাইকেলা, কেলা, কলা, কলা কোথায়? ওড়িশা, ওড়িশা। আর ময়ূরভঞ্জন হচ্ছে ঝাড়খণ্ডে। তার মানে এই 3 রাজ্যে ছৌ নাট্য দেখা যায়। তাহলে দেখা যায় না কোনটায়? তামিলনাড়ুতে দেখা যায় না, ঠিক আছে। তাহলে আমরা দেখব নাচগুলো, দেখব ইম্পর্টেন্ট এই সেই রাজ্যেরগুলো, লোকনৃত্যগুলো দেখব। দেখো ভুল করে ভারতনাট্যম অ্যাড হয়ে গেছে, ভারতনাট্যম লোকনৃত্যের পার্ট না, এটা হচ্ছে তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স, তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে। আচ্ছা, তামিলনাড়ুর লোকনৃত্য কী কী? পাম্বার নৃত্য, কারকাট্টাম, কাভেরিয়াট্টাম, দেবরাট্টাম, কালাট্টাম, পাইক্কাল কুথিয়ারাট্টাম। দেখো একটা জিনিস দেখবে, আট্টাম,
কারকাট্টাম, আট্টাম, আট্টাম যেখানেই থাকবে 90% ক্ষেত্রে আট্টাম, আট্টাম যদি কোনো নাচের শেষে দেখতে পাও তাহলে হবে তামিলনাড়ু, ঠিক আছে। আর রাট্টাম, রা রা আসবে দেখবে, রাট্টাম, রাট্টাম থাকলে তোমার আসবে কেরল। এক্সেপশন হচ্ছে দেবরাট্টাম, দেবরাট্টাম তামিলনাড়ুর, ঠিক আছে। চলো তারপরে দেখো ঝাড়খণ্ডের সারাউল, ডোমকাচ, বিদেশিয়া, পাইকা, কর্মনৃত্য, সোহরাই। তাহলে ঝাড়খণ্ডের নাচগুলো কি কি? শাহরুল, শাহরুল, ঢোমকাচ, বিদেশিয়া, পাইকা, কর্মনৃত্য, সোহরাই। আচ্ছা উড়িষ্যার নাচগুলো কি কি? দেখো উড়িষ্যার, উড়িষ্যার ক্লাসিক্যাল ডান্স হচ্ছে ওড়িশি, ওড়িশি হচ্ছে উড়িষ্যার ক্লাসিক্যাল নৃত্য, ঠিক আছে। উড়িষ্যার লোকনৃত্যগুলো কি কি? ছৌ, গোটিপুয়া, দণ্ডনাটা, কাম্বাপুরি, ডালখাই, চেতি ঘোড়া আর মেধা নাচ। এগুলো ইম্পর্টেন্ট যেগুলো। এ দেখো ফোক ডান্স এন নাম্বার অফ ফোক ডান্স হতে পারে, মানে এমনি নাচানাচি করলাম ওটা একটা ফোক ডান্স, কিন্তু শাস্ত্রীয় নৃত্য আমাদের আলাদা, ফোক ডান্স আলাদা। সুতরাং যতগুলো ইম্পর্টেন্ট ফোক ডান্স এসেছে পরীক্ষায় এখন অবধি আমরা শুধু সেগুলোই ডিল করব, এছাড়া নাহলে ফোক ডান্স করতে গেলে পাগল হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। বলছে নিম্নলিখিত দিল্লি কোন দিল্লি সুলতান বণিকদের নিয়ন্ত্রণ করতে বারিদ, গোয়েন্দা কর্মকর্তা এবং মুনিহান, গোপন গুপ্তচরদের মতো কর্মকর্তাদের প্রতিষ্ঠা করে? মোহাম্মদ বিন তুগলক, গিয়াসুদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি আর শামসুদ্দিন ইলতুৎমিশ। তো এটার অ্যান্সার হবে আলাউদ্দিন খিলজি। দেখো আমরা জানি দিল্লি সাম্রাজ্য 1206 থেকে, দিল্লি সালতানেত 1206 থেকে 1526 এই অবধি আমাদের দিল্লি সুলতানেত চলে। প্রথমে ছিল দাস বংশ, দাস বংশ কত সাল থেকে কত সাল চলে? 1206 থেকে 1290 সাল অবধি। তারপর হচ্ছে খিলজি বংশ, খিলজি বংশ চলে 1290 সাল থেকে 1320 সাল অবধি। তারপর হচ্ছে তুগলক, তুগলক বংশ, তুগলক বংশ চলে 1320 থেকে 1414 অবধি। তারপর হচ্ছে সৈয়দ বংশ, সৈয়দ বংশ চলে 1414 থেকে 1451 অবধি। আর তারপরে চলে লোদি বংশ, লোদি বংশ 1451 সাল থেকে 1526। এরপরেই আসে ওই কি বলে মুঘল সাম্রাজ্য আসে, বাবর চলে আসে। তাহলে আজকে আমরা দেখব এখানে ইম্পর্টেন্ট যেগুলো আছে। তাহলে আলাউদ্দিন খিলজিকে দিয়ে শুরু করি। আলাউদ্দিন খিলজি সিংহাসনে বসেন 1296 সালে, 1296 থেকে 1316 সাল অবধি আলাউদ্দিন খিলজি সিংহাসনে ছিল। আচ্ছা এ দেখ এ হচ্ছে তো গুপ্ত বারিদ নিয়ন্ত্রণ করে, মুনিহান নিয়ন্ত্রণ করে, এছাড়া মার্কেট বাজার দর নিয়ন্ত্রণ করেছিল, বাজার দর নিয়ন্ত্রণ করেছিল কিভাবে? দুটো ভাগে বাজারকে ভাগ করে, একটা ছিল খাদ্যের জন্য মার্কেট আর একটা ছিল ক্লথ, জামা কাপড়, ঠিক আছে। এই খাদ্যের মার্কেটে সে লোক লাগিয়ে রেখেছিল যার নাম ছিল সেহেনাই মান্ডি, ভুল সেহেনাই মান্ডি। আর জামা কাপড়ের মার্কেটে এ লোক রেখেছিল সেহেনাই আদিল। এদের দুজনের লোককে রেখেছিল যারা এই বাজার দর নিয়ন্ত্রণ করত। আর কি চালু করেছিল? আর চালু করেছিল দাগ এবং হুলিয়া প্রথা, দাগ ও হুলিয়া প্রথা, ঠিক আছে। এছাড়া এ কি করে? ইকতা ব্যবস্থা বন্ধ করে, ইকতা ব্যবস্থা বন্ধ করে, ব্যবস্থা বন্ধ করে। আচ্ছা ইকতা ব্যবস্থা চালু করেছিল কে? ইকতা ব্যবস্থা চালু করেছিল এই যে লোক শামসুদ্দিন ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ 1210 থেকে 1236 সাল অবধি সিংহাসনে ছিল। এ কি করে? এ তোমার কুতুব মিনার তৈরির কাজ শেষ করে, তাহলে কমপ্লিট করে কুতুব মিনার।
কুতুব মিনার শেষ করে। আচ্ছা, চেহেলগানি চল্লিশা, চেহেলগানি 40 বলে একটা 40 জনের গ্রুপ স্থাপন করে। আচ্ছা, ইকতা ব্যবস্থা চালু করে, ইকতা ব্যবস্থা চালু করে কে? ইকতা ব্যবস্থা চালু করে ইলতুৎমিশ। আচ্ছা, ইকতা ব্যবস্থা শেষ করে কে? আলাউদ্দিন খিলজি। আচ্ছা, এই যে ইলতুৎমিশ, এই দুটো কয়েন তৈরি করেছিল। কয়েন ছিল দু রকমের, একটা ছিল টাকা আর একটা ছিল জিতাল। কয়েনের দু রকম নাম ছিল, একটা টাকা আর একটা জিতাল। যেটা টাকা সেটা ছিল সিলভারের তৈরি বা রূপোর তৈরি, রূপোর কয়েন। আর যেটা জিতাল সেটা ছিল কপার কয়েন বা তামার কয়েন। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখানে একটু ট্যাক্স সম্পর্কে বলা হয়নি। দেখো, আলাউদ্দিন খিলজি 4 রকমের ট্যাক্স লাগিয়েছিল। কয় রকমের ট্যাক্স লাগিয়েছিল? 4 রকমের ট্যাক্স ছিল তোমার। 10 হয়ে গেছে, ট্যাক্স হবে। ট্যাক্স ছিল 4 রকমের। কি কি ছিল? জাজিয়া, তারপরে জাজিয়া ছিল, খরাত ছিল, জাকাত আর চড়াই। এই 4 ধরনের ট্যাক্স ছিল। জাজিয়া যারা দিত, যারা নন মুসলিম ছিল, নন মুসলিম। আচ্ছা, জাকাত কারা দিত? জাকাত দিত মুসলিমরা। খরাজ, খরাজ হচ্ছে জমির জন্য যে ট্যাক্স দিতে হতো সেটা। আর চড়াই হচ্ছে পশুপালনের জন্য ট্যাক্স দিতে হতো। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার তোমাদের এই অবধি। দিল্লি সাম্রাজ্য কত সাল থেকে কত সাল? 1206 থেকে 1526 অবধি। প্রথমে ছিল দাসবংশ, তারপরে ছিল খিলজি, তুগলক, সৈয়দ, লোদি। আচ্ছা, আমরা আজকে কোনটা দেখলাম? দুটো দেখলাম, যে ইলতুৎমিশের কার্যকালে ইম্পর্টেন্টগুলো দেখলাম আর আলাউদ্দিন খিলজির কার্যকালে ইম্পর্টেন্টগুলো দেখলাম। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, তুলুব রাজবংশে নিম্নলিখিত কোন রাজা যবনরাজ্য স্থাপনাচারিয়া উপাধি নিয়েছিল? এটা বহুবার পরীক্ষায় এসছে। অ্যান্সার হবে কৃষ্ণদেব রায়। ঠিক আছে, কৃষ্ণদেব রায়ের দুটো উপাধি নিয়েছিল। কৃষ্ণদেব রায়ের দুটো উপাধি ছিল, একটা তো এটা যবনরাজ স্থাপনাচার্য, একটা এটা, আরেকটা উপাধি ছিল অন্ধ্রভোজ। অন্ধ্রভোজ, ভোজ নামের আরেকটা উপাধি ছিল। আচ্ছা, কৃষ্ণদেব রায়ের লেখা দুটো বই ছিল, এর দুটো লেখা বই ছিল। একটা হচ্ছে অমুক্ত মাল্যদা, আরেকটা হচ্ছে জাম্বাবতী কল্যাণম। জাম্বাবতী কল্যাণম। ঠিক আছে, এবার দেখো, আমরা দেখব যে কোন রাজ্যে কোন রাজার সময় কোন কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিল। যার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি অচ্যুত দেব রায়, যেটা কিনা পরের পেজে হয়তো লেখা নেই। অচ্যুত দেব রায় এর সময় এসেছিল ভারতে ফারনাও নুনিজ। অচ্যুত দেব রায়ের সময় ভারতে এসেছিল। আচ্ছা, আমরা দেখব ভারতের ট্রাভেলার। দেখো, প্রথম ট্রাভেলার কে ছিল? দেখো, ভারতে প্রথম ট্রাভেলার আসে পাহিয়েন। কার সময় আসে? চন্দ্রগুপ্ত দ্বিতীয়র সময় আসে। তারপরে কে আসে? হিউয়েনসাং। কার সময় আসে? হর্ষবর্ধনের সময়। তারপরে কে আসে? ইবন বতুতা। কার সময় আসে? মোহাম্মদ বিন তুগলক। মেগাস্থেনিস কার সময় আসে? চন্দ্রগুপ্তের সময়। নিকোলো দি কন্ঠি কার সময় আসে? দেবরায়া ওয়ান। আব্দুর রাজাক কার সময় আসে? দেবরায়া দ্বিতীয়। ডমিঙ্গো পিজ এবং দুয়ার্তে বারবোসা, এরা দুজন কৃষ্ণদেব রায়ের সময় আসে।
আচ্ছা, ইবন বতুতার লেখা বইয়ের নাম হচ্ছে রিহালা। রিহালা। আর ভুলে গেল, রিহালা। মেগাস্থেনিসের লেখা বইয়ের নাম ইন্ডিকা। ইন্ডিকা। হিউয়েন এর লেখা বইয়ের নাম হচ্ছে ফো কুয়োকি। চলো নেক্সট কোশ্চেন। বলছে ভারতের নিচে কোন রাজ্যে বৃহত্তম লবণাক্ত জলাশয় চিলিকা লেক অবস্থিত? অপশান দেখতে পাচ্ছ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা, কেরালা। তাহলে অ্যান্সার কি হবে? তো আমরা জানি বৃহত্তম লেক চিলিকা উড়িষ্যাতে অবস্থিত। তাহলে আমাদের যখন এই লেক সম্পর্কে কোশ্চেন আসলো, আমাদের ইম্পর্টেন্ট লেকগুলো দেখে নেওয়া কর্তব্য। চলো দেখে নিই, ইম্পর্টেন্ট লেকগুলো দেখবো আমরা। দেখো, আমরা এই সাইড থেকে শুরু করব। দীপর বিল। দীপর বিল আসামে অবস্থিত। লোকটাক, লোকটাক হচ্ছে মণিপুরে অবস্থিত। দীপর বিল হচ্ছে আসাম, লোকটাক হচ্ছে মণিপুর। ঠিক আছে। আচ্ছা, চিলিকা, এই যে অ্যান্সার, চিলিকা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। কোল্লেরু লেক, কোল্লেরু লেক অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নাগার্জুন সাগর, এটা লাগবে না। পুলিকট, পুলিকট অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এখান থেকে ইম্পর্টেন্ট না, দেখো এই তিনটে ইম্পর্টেন্ট। বেম্বানন্দ লেক, সাসামকোট্টা লেক আর অষ্টমুদি লেক, এই সবকটা লেক কেরালাতে অবস্থিত। সবকটা লেক কোথায় অবস্থিত? কেরালাতে। শিবসাগর মহারাষ্ট্র, শিবসাগর কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। আচ্ছা, লোনার লেক, লোনার লেক এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রে অবস্থিত। ভোজতাল, ভোজতাল মধ্যপ্রদেশে অবস্থিত। কানওয়ার লেক, কানওয়ার লেক বিহারে অবস্থিত। সর্দার সরোবর লেক লাগবে না। পুষ্কর লেক, পুষ্কর লেক তোমার রাজস্থানে অবস্থিত। সাম্ভার, পুষ্কার এগুলো সব রাজস্থানে অবস্থিত। সাম্ভার, পুষ্কার রাজস্থান। আচ্ছা দেখবে, নৈনিতাল, নৈনিতাল উত্তরাখণ্ডে অবস্থিত। হিমতাল উত্তরাখণ্ডে অবস্থিত। রূপকুণ্ড উত্তরাখণ্ডে অবস্থিত। আচ্ছা, পাঙ্গং টোসো এটা লেতে অবস্থিত। ঠিক আছে। টোসো মরিরি লেতে অবস্থিত। উলার লেক, ডাল লেক, উলার লেক, ডাল লেক এগুলো জম্মু কাশ্মীরে অবস্থিত, JNK-তে অবস্থিত। ঠিক আছে। হরিকে লেক, কাঞ্জার লেক এগুলো সব তোমার পাঞ্জাবে অবস্থিত। এখান থেকে এই কটা ইম্পর্টেন্ট। দীপর বিল আসাম, টংসম লেক হচ্ছে ওইখানে, এই দুটো দেখায়। এই দেখো, চোলামু লেক আর টংসমু লেক এই দুটো তোমার সিকিমে অবস্থিত। ঠিক আছে। এটা একটু ছবিটা ডাউনলোড করে এগুলো একটু ভালো করে দেখে লিখতে হবে, কারণ দেখো এগুলো তোমার আলটিমেটলি মুখস্থই করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। বেদান্তম সত্যনারায়ণ শর্মা কোন নৃত্যের সাথে জড়িত? বেদান্তম সত্যনারায়ণ শর্মা কোন নৃত্যের? অপশান মণিপুরি, কুচিপুড়ি, কথক, ভারতনাট্যম। তো অ্যান্সার হবে তোমার কুচিপুড়ি। তাহলে কুচিপুড়ি তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশের নাচ, কথক উত্তরপ্রদেশ, ভারতনাট্যম তামিলনাড়ু, মণিপুরি মণিপুরে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখব কথক নৃত্যের সাথে জড়িত লোক। ঠিক আছে। তাহলে একজন তো হলো বেদান্তম সত্যনারায়ণ শর্মা। আচ্ছা দেখবে, যার নামের পেছনে রেড্ডি আছে, যার নামের পেছনে রেড্ডি আছে, যেমন রাধা রেড্ডি, রাজা রেড্ডি। ঠিক আছে। যার নামের পেছনে রেড্ডি থাকবে এরা সব কুচিপুড়ি নাচের সাথে যুক্ত। তারপরে হচ্ছে রাজা রেড্ডি, রাধা রেড্ডি দেখলাম। তারপর হচ্ছে স্বপ্না সুন্দরী, স্বপ্না সুন্দরী। তারপর লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী,
নারায়ণ শাস্ত্রী। আচ্ছা, তারপরে হচ্ছে ভেমপাতি চিন্না সত্যম। ভেমপাতি না সত্যম, ঠিক আছে। তামিলনাড়ু নাচ দেখবো আমরা, ভারতনাট্যম। ভারতনাট্যম তোমার সাথে জড়িত হচ্ছে রুকমণি দেবী, রুকমণি দেবী অরুণ্ডালে। তারপর হচ্ছে মল্লিকা সরাবাই, তারপর যামিনী কৃষ্ণমূর্তি, নেক্সট আছে তোমার সোনাল মানসিং, তারপর হচ্ছে অ্যালারমেল ভ্যালি, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কত্থক থেকে আছে বিরজু মহারাজ, বিরজু মহারাজ, দাচ্ছু মহারাজ, ঠিক আছে। শোভা নাইডু আছে। মণিপুরি, দেখো যদি কোনো লাস্টে কারোর নামে শেষে দেবী দেখতে পাও, পিম্বাবতী দেবী, গিরিজা দেবী, তাহলে সব তারা কিসের সাথে যুক্ত হবে? মণিপুরি। হাঞ্জাবা, দেখো গুরু বিপিন সিং আছে মণিপুরের নাচের সাথে, হাঞ্জাবা, যার টাইটেল হচ্ছে হাঞ্জাবা। ঠিক আছে, আজকের জন্য এটুকুই থাকছে। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাস। দেখো আমি পুরো এডিট ছাড়া ক্লাস করে জাস্ট রেকর্ডিং করছি, আপলোড করছি। তো যদি তোমাদের ভালো লাগে সেই সাবস্ক্রাইব করো, কারণ দেখো চ্যানেল গ্রো করাটাও জরুরি। তোমাদের কমেন্ট করাটা তোমরা খুব কম দেখো, আমি দেখেছি। এরকম করো না। তোমাদের যারা বন্ধু আছে, ভাই আছে, যারা জিডির প্রিপারেশান নিচ্ছে, তোমরা অবশ্যই তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। তারা অবশ্যই ডেফিনেটলি হেল্প পাবে তারা। চলো আজকের মতন এখানেই।